হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের নতুন ব্লগটা শুরু করতে যাচ্ছি। আজকের ব্লগ হুগলি জেলার একটা ছোট্ট দ্বীপ সবুজ দ্বীপকে নিয়ে। আপনারা সবাই জানেন যে সবুজ দ্বীপ একটা খুব বিখ্যাত পিকনিক স্পট। তো সেই সবুজ দ্বীপে আমি কিভাবে গেলাম এবং সেই জায়গাটা কেমন সেটাই আপনাদের আজকে একটু ঘুরে ঘুরে দেখাবো। ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকুন। আমি আপনাদেরকে বলছি আমি ঠিক কোন রুট দিয়ে সবুজ দ্বীপে পৌঁছেছি। ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে কিছুদিন আগে আমি দুটো ভিডিও আপলোড করেছিলাম গোসাইচরকে নিয়ে। আপনার হয়তো সেই ব্লগ দুটো দেখেছিলেন। তো সেই ব্লগের আমি কিছু ছবি, স্টিল ফটোগ্রাফি অন্য একটা সোশ্যাল মিডিয়াতে আমি আপলোড করেছিলাম। তো সেখান থেকে একজন দাদা অমিত বিশ্বাস, উনি আমাকে কন্ট্যাক্ট করেন যে ওনার বাড়িও সেখানে গোসাইচরের কাছেই সাহেবডাঙ্গা বলে আরেকটা জায়গাতে। তো সেখানকার বাসিন্দা উনি আমাকে বলেছিলেন যে এখান থেকে সবুজ দ্বীপে যাওয়া যায়, খুব সহজ একটা রুট আছে। তো আমি সেই রুট ধরেই আমি যাচ্ছি এখন। আপনারা জানেন যে সবুজ দ্বীপ যাওয়ার জন্য আমরা সাধারণত যাই নদিয়া জেলা থেকে। যারা সবুজ দ্বীপে যায় তারা পায়রাডাঙ্গা শিবপুর ঘাট থেকে নৌকা বুক করে তাদেরকে যেতে হয়। অন্য রুটটা হচ্ছে চাকদা গৌরনগর ঘাট পেরিয়ে ওপারে মিলনগড় থেকে বলাগড় থেকে STKK রোড ধরে সোমরা বাজার পৌঁছাতে হয় এবং সোমরা বাজার থেকে ওখানে টুকটুক বা অটো করে গঙ্গার ঘাটে পৌঁছাতে হয় এবং গঙ্গার ঘাট থেকে ওখানে ফেরি আছে যারা সবুজ দ্বীপে পৌঁছে দেয়। ভিউয়ার্স, এখন আমি যে অঞ্চলে রয়েছি সেই অঞ্চলটির নাম সাহেবডাঙ্গা নোয়াপাড়া। এটি রানাঘাট ব্লকের আন্ডারে একটি গ্রাম। তা আমি এখান থেকে এই মেঠো পথ ধরে এগোচ্ছি গঙ্গার তীরবর্তী কোনো একটা অঞ্চলে। সেখান থেকে আসলে ওখানে নৌকার কোনো ঘাট নেই, কিন্তু যদি আর কি ভাসমান কোনো নৌকা, মাছ ধরার কোনো নৌকা পায়, সেই নৌকাকে রিকোয়েস্ট করে আমি সবুজ দ্বীপে পৌঁছানোর চেষ্টা করব। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তার যে ডান দিকে দেখুন নিচু জমিগুলো, সেই জমিতে অমিতদা বললেন যে এখানে বর্ষাকালে সম্পূর্ণ জলে পরিপূর্ণ থাকে আর প্রচুর মাছ ধরার নৌকো এখানে তখন ঘুরে বেড়ায়। তো আমি এখন থেকেই কল্পনা করতে পারছি যে বর্ষাকালে এই অঞ্চলটা সত্যি প্রাকৃতিক সম্পদে এবং সৌন্দর্যে কিরম ভরপুর হয়ে ওঠে। তো আমার ইচ্ছা আছে এখানে বর্ষার সময় একবার আসার, কারণ হচ্ছে বর্ষাকালে না আসলে কোনো একটা অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য সম্পূর্ণভাবে ধরা যায় না। তাই আমি আবার আরেকবার বর্ষাকালে এখানে আসব। তবে রাস্তা সেই সময় কতটা ভালো থাকবে সেটা বুঝতে পারছি না, তবে ট্রাই করব আমি। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই রাস্তার দুধারে কোনো বাড়িঘর নেই। হ্যাঁ, ঠিকই বুঝেছেন। আমরা আসলে অমিতদার যে গ্রাম, সেই গ্রাম থেকে ছেড়ে আসার 5 মিনিটের পরের থেকেই গ্রামটা শেষ হয়ে গেছে। তারপরে শুধুই মাত্র চাষের জমি আর এই মাঠের মাঝখান দিয়ে রাস্তা। তো এখানে কোনো বাড়িঘর নেই, কোনো গ্রামও নেই। সোজা এই রাস্তাটা চলে যাচ্ছে গঙ্গার দিকে এবং রাস্তার দুপাশে শুধুমাত্র এই গাছপালা, কলা বাগান আর চাষের জমি। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা আসলে অন্য রকমের অনুভূতি হচ্ছিল। চারিদিকে কোথাও কোনো বাড়িঘর নেই আর রাস্তাটা এরকমভাবে কলা বাগান,
ক্ষেত খামার মাঠঘাটের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। ওই দূরে দেখুন একটা গরুর গাড়ি আসছে। যারা গ্রামে থাকেন বা মফস্বলে তারা তো নিশ্চয়ই আগেও গরু গাড়ি দেখেছেন, তবে শহরাঞ্চলের মানুষ হয়তো গরুর গাড়ি আগে অভিজ্ঞতা নেই দেখার। তবে গরুর গাড়ি এখনও ইউজ হয় গ্রামগঞ্জে ফসল নিয়ে আসার জন্য এবং অন্যান্য আরও অনেক কাজের জন্য গরুর গাড়ি এখনও ইউজ হচ্ছে। আর এই মেঠো পথে গরুর গাড়ি সবচেয়ে উত্তম। এই পথ দিয়ে যাওয়ার সময় অমিতদা বলছিলেন যে এখানে প্রচুর শিয়ালের বসবাস। আসলে শহরাঞ্চলে বা মফস্বলে শিয়াল আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। শিয়াল তো আর দেখা যায় না। আমরা আমাদের বাচ্চাবেলাতেও আমাদের গ্রামেও প্রচুর শিয়াল দেখতাম। আমাদের উঠোনের উপর দিয়েও শিয়াল যাতায়াত করতো রাতের বেলায়। তো এখন আর শিয়াল দেখা যায় না মফস্বলেও, কিন্তু গ্রামের দিকে এখনও শিয়ালের ডাক শোনা যায়। বিশেষ করে গঙ্গার পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো, সেখানে সন্ধ্যার পরে শিয়ালের ডাক শোনা যায় মাঠে ঘাটে। তো অমিতদা বললেন যে এখানেও প্রচুর শিয়াল আছে। এখন যদি কোনো শিয়াল আমাদের সামনে পড়ে তাহলে খুবই ভালো হয়। আমার মনে হচ্ছে ওই সামনে একটা শিয়াল, হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের সামনে দেখুন একটা শিয়াল যাচ্ছে। ওই দেখুন আমাদের বাইকের ঠিক সামনেই একটা শিয়াল যাচ্ছে রাস্তা দিয়ে, দেখতে পেয়েছেন? এই দেখুন ডান দিকে চলে গেল শিয়ালটা। দেখুন একটা বড় সাইজের, বেশ বড় সাইজের একটা শিয়াল। মানে বলতে বলতে এটা দেখতে পাওয়া গেল একটা শিয়ালকে। সবার কাছে আমার অনুরোধ থাকবে, প্লিজ যে অঞ্চলেই থাকুন, আপনাদের অঞ্চলে যদি কোনো শিয়াল থাকে, শিয়ালের বসবাস থেকে থাকে, হয়তো ওরা কিছু অনিষ্ট করে, মুরগি বা পায়রা বা এই ধরনের কিছু পোষা প্রাণীকে ওরা ধরে নিয়ে যায়, খায়, জানি তার জন্য আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় মানুষ, কিন্তু তবুও এই ধরনের প্রাণীদেরকে বাঁচিয়ে রাখাটা খুবই জরুরি। আমরা অনেক সময় শিয়ালদেরকে দিনের বেলা দেখলে মেরে ফেলি, তবে এটা একদমই উচিত না। ওদেরও বাঁচার অধিকার আছে এবং ওদেরকেও বাঁচতে দিতে হবে। ওদের সংখ্যা দিন দিন কমে আসছে, তার ফলে ওদের সংরক্ষণ করাটা আরও বেশি জরুরি। ভিউয়ার্স, এখন আমরা পৌঁছে গেছি গঙ্গার ঠিক ধারে। এখানে যদিও কোনো গঙ্গার ঘাট নেই, তবে এখানে একটা পশ্চিমবঙ্গ সরকারের ইরিগেশন ডিপার্টমেন্টের একটা পাম্প হাউস আছে, যারা গঙ্গা থেকে জল নিয়ে চাষের জমিগুলোতে সরবরাহ করে। এখন আমরা এখানে ওয়েট করছি, দেখছি যদি কোনো মাছ ধরা নৌকা আমরা দেখতে পাই, হাত উঁচু করে ওদেরকে ইশারায় ডাকবো আমাদেরকে ওপারে নিয়ে যাওয়ার জন্য। ওই ওপারে যেটা দেখতে পাচ্ছেন গাছপালাগুলো দেখা যাচ্ছে এবং কিছু কটেজ দেখা যাচ্ছে, ওই যে দূরে ওটাই সবুজ দ্বীপ। তো আমরা দেখছি এখন কোনো নৌকা পাওয়া যায় কিনা। বন্ধুরা, একটা নৌকা দেখা গেছে, ওই দূরে দেখুন একটা নৌকা দেখা যাচ্ছে। অমিতদা চিৎকার করে ওকে ডাকছে এবং হাত
দিয়ে ইশারা করছে। নৌকাটা আমাদের আওয়াজ শুনতে পেয়েছে, আমাদের ডাক শুনতে পেয়েছে, ও এদিকেই আসছে। ভালো হলো নৌকাটা পাওয়া গেছে, ওপারে যাওয়া যাবে। এটাই একটা দোলাচলে ছিলাম যে ওপারে আদৌ যেতে পারবো না, এপার থেকে সবুজ দ্বীপ দেখে বাড়ি ফিরতে হবে। তবে একটা নৌকা পাওয়া গেছে, আমরা ওপারে যেতে পারবো আশা করছি। এই যে কাকাকে দেখতে পাচ্ছেন এখন আপনারা স্ক্রিনে, ওনার নৌকাতেই আমরা যাচ্ছি। এটা আসলে ওনার মাছ ধরার জন্য ব্যবহার হয় এই নৌকাটা। উনি মাছ ধরার জন্যই ঘুরছিলেন, তবে আমাদেরকে দেখে এবং হাতের ইশারা দেখে উনি আমাদের এখানে এসেছেন। 100 টাকার বিনিময়ে তিনি এখন আমাদেরকে সবুজ দ্বীপে নিয়ে যাবেন। ওখানে আমরা খানিকক্ষণ ঘুরবো, ভিডিওগ্রাফি করব, তারপরে আবার এপারে ফিরে আসবো। আমাদের কাছে উনি 100 টাকা চেয়েছেন। ঠিক আছে, ন্যায্য মূল্য, কোনো সমস্যা নেই। তো চলুন বন্ধুরা, তবে নৌকাটা খুব ছোট নৌকা, তার ফলে একটু টলমলো করছিল। আমরা মাঝখানে মাছের উপরে বসে চুপচাপ ভিডিওগ্রাফি করছি। দেখতে থাকুন বন্ধুরা, খুব সুন্দর পরিবেশটা। শেষ বিকেলের এই রোদটা জলের উপর পড়ে অসাধারণ একটা দৃশ্য তৈরি করেছে। ভিউয়ার্স, আমি এভাবেই গ্রামগঞ্জে ঘুরে বেড়াই এবং গ্রামগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন স্থাপত্য, মন্দির, এগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। আমার কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ব্লগগুলোকে শেয়ার করবেন এবং কমেন্ট এবং লাইক করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ বন্ধুরা, আপনারা আমার ব্লগগুলো দেখছেন, ভিউ হচ্ছে প্রচুর, এজন্য আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তবে লাইক আর কমেন্ট একটু কম হচ্ছে, তো আমি আশা করব আপনারা আমার এই ভিডিওগুলো লাইক এবং কমেন্টও করবেন, যাতে করে আমি উৎসাহিত হই এবং আরও নতুন নতুন ভিডিও, আরও নতুন নতুন গ্রাম ভিজিট করে সেই ব্লগগুলো আপনাদেরকে দেখাতে পারি। ধন্যবাদ বন্ধুরা। ভিউয়ার্স, যারা সবুজ দ্বীপে ঘুরতে আসতে চান বা পিকনিকের জন্য আসতে চান, তাদের জানাচ্ছি সবচেয়ে ভালো রুট সবুজ দ্বীপে আসার জন্য আপনারা সোমরা বাজার স্টেশনে নেমে সেখান থেকে গঙ্গার ঘাটে পৌঁছাবেন। গঙ্গার ঘাট থেকে নৌকায় করে আপনারা সবুজ দ্বীপে পৌঁছাতে পারেন। ভিউয়ার্স, সবুজ দ্বীপে আপনারা পিকনিক করতে আসলে ওই যে দূরে কটেজগুলো দেখা যাচ্ছে, ওই কটেজগুলোর যে বাউন্ডারি, তার বাইরে যে ফাঁকা অংশ, সেখানে আপনারা ঘুরতে পারবেন এবং সেখানে পিকনিকও করতে পারবেন। কিন্তু ওই যে কটেজগুলো দেখা যাচ্ছে যে বাউন্ডারির ভিতরে, সেখানে ঢুকতে গেলে আপনাদেরকে অনলাইনে বুকিং করতে হবে। সে কটেজগুলোতে থাকার জন্য, রাত্রি যাপনের জন্য আপনাদেরকে আগে থেকে অনলাইনে বুক করতে হবে। ভিউয়ার্স, এই ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে, তাই আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আপনাদেরকে আমি সবুজ দ্বীপে নেমে দেখাবো
সবুজ দ্বীপ এবং তার আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য এবং এই কটেজগুলোতে থাকার কি ব্যবস্থা, অনলাইনে বুকিং কিভাবে করবেন, সমস্ত কিছু আমি নেক্সট ব্লগে আপনাদেরকে জানাবো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করব নেক্সট ব্লগেও আপনারা আমার সঙ্গে সহযোগিতা করবেন। ধন্যবাদ বন্ধুরা, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। নমস্কার।